হ্যালো দোস্তরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাই আমাদের আজকের নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলবো। তবে শুধু জানা কথাগুলো আবার বলা নয়, আমরা একটু গভীরে যেতে চাইছি। আমাদের কাছে আছে রবীন্দ্রনাথ এক যুগপুরুষের জীবন ও সৃষ্টির মতো কিছু তথ্যসূত্র। হ্যাঁ, উদ্দেশ্য হল এই বিরাট ব্যক্তিত্বকে মানে তার বিশালতাকে আরেকটু অন্য আলোয় দেখা। ঠিক, কারণ রবীন্দ্রনাথকে শুধু কবি বা গীতিকার ভাবলে তো চলবে না। একেবারেই না। এই সূত্রগুলো যেমন বলছে তিনি একাধারে চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, এমনকি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বও ছিলেন। আচ্ছা, তাহলে শুরু করি তার বেড়ে ওঠা দিয়ে। 1861 কলকাতা, ঠাকুরবাড়ি, এগুলো আমরা জানি। কিন্তু এই সূত্রগুলো বলছে প্রথাগত শিক্ষায় যে তার মন বসেনি, তার কারণ শুধু স্কুলের প্রতি অনীহা নয়। ঠিক, এর পেছনে ছিল ওই প্রাতিষ্ঠানিকতার প্রতি এক ধরনের বিরূপতা, যা পরে তার শিক্ষাভাবনার ভিত্তি তৈরি করে দিয়েছিল। তার আসল শিক্ষাটা তাহলে বাড়ির ওই মুক্ত পরিবেশে, গৃহশিক্ষকদের কাছে। হ্যাঁ, সেটাই। আর ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে গিয়েও তো শেষ করলেন না, ফিরে এলেন দেশের টানে। শুধু দেশের টান বলাটা বোধহয় একটু সরলীকরণ হবে। সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে পাশ্চাত্য সংস্কৃতিকে খুব কাছ থেকে দেখে তিনি ভারতীয় সংস্কৃতির শক্তি, তার স্বাতন্ত্র্য, এগুলো যেন নতুন করে বুঝলেন। ও আচ্ছা, মানে নিজের শিকড়টাকে আরও ভালোভাবে চেনা। একদম। তার ওই যাকে বলে বিশ্ববিখ্যা, সেটা তৈরিতে এই অভিজ্ঞতাটা খুব জরুরি ছিল। তিনি পশ্চিম থেকে যা নিয়েছেন সেটা কিন্তু নিজের মতো করে এই ভারতীয় প্রেক্ষাপটেই নিয়েছেন। আর এই উপলব্ধি থেকেই কি এত সৃষ্টি? মাত্র ৮ বছর বয়সে কবিতা লিখছেন। হ্যাঁ, ভাবা যায়। আর দেখুন, সোনার তরী, গীতাঞ্জলি বা ধরুন ঘরে বাইরে, এইসব লেখার পেছনে সামাজিক রাজনীতি, ব্যক্তিগত অভিজ্ঞতা, এগুলোর গভীর ছাপ আছে। যেমন ছোট গল্পের ক্ষেত্রে তাকে তো এর জনক বলা হয়। হ্যাঁ, জনক তো বটেই, কিন্তু সূত্রগুলো বলছে তিনি আসলে সাধারণ মানুষের মুখের ভাষাকে সাহিত্যে জায়গা করে দিয়ে এই ফর্মটাকে জনপ্রিয় করে তুলেছিলেন। এটাই আসল ব্যাপার। সাহিত্যের মতো সঙ্গীতও তার অবদান বিশাল, ২২০০র বেশি গান। সংখ্যাটা তো একটা দিক মাত্র। এই সূত্রগুলো বরং তার সুরের বিবর্তনের ওপর জোর দিচ্ছে। কিভাবে তিনি শাস্ত্রীয় সঙ্গীত, লোকগান, আবার ধরুন পশ্চিমা সুর, এসব মিশিয়ে একটা নিজস্ব ধারা তৈরি করলেন। সেটাই রবীন্দ্রসঙ্গীত। একদম। আর ৬০ বছর বয়সের পর ছবি আঁকা শুরু করলেন। হ্যাঁ, এটা নিয়েও তো অনেক কথা হয়। হ্যাঁ, পরিণত বয়সে একদম নতুন একটা মাধ্যমে আত্মপ্রকাশ। সূত্রগুলো বলছে এটা ছিল তার ভেতরের এমন কিছু ভাব, এমন কিছু রূপের খোঁজ, যা হয়তো ভাষায় বা সুরে ধরা যাচ্ছিল না। তাই তার ছবির ওই আধুনিকতা, ওই এক্সপ্রেশনিজম খুব গুরুত্বপূর্ণ। এবার আসি শান্তিনিকেতনের কথায়। বিশ্বভারতী। শান্তিনিকেতন মানে শুধু প্রকৃতির কাছাকাছি ফেরা নয় কিন্তু। না, তা তো নয়। সূত্র অনুযায়ী এটা ছিল প্রাচ্য আর পাশ্চাত্যের সেরা জ্ঞান আর সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা। বিশ্বভারতী নামটার মধ্যেই তো সেই ভাবনাটা আছে। ঠিক, যেখানে সারা বিশ্ব এক নীড়ে এসে মিলবে। প্রচলিত যে ঔপনিবেশিক শিক্ষা, তার বিরুদ্ধে তার একটা নিজস্ব জবাব ছিল এটা। একটা জীবনচর্চার কেন্দ্র, তাই না? একেবারে। ওই সময়ের ছাত্রছাত্রীদের কিছু অভিজ্ঞতা এই সূত্রগুলোতে পাওয়া যায়। পড়লে বোঝা যায় কীরকম মুক্ত চিন্তা আর সৃজনশীলতার পরিবেশ তিনি চেয়েছিলেন। তার জীবনের দুটো খুব গুরুত্বপূর্ণ ঘটনা: নোবেল পুরস্কার ১৯১৩ সাল। হ্যাঁ, গীতাঞ্জলির জন্য এশিয়ার প্রথম নোবেল জয়ী। এই প্রাপ্তি নিয়ে একটা মজার দিক সূত্রগুলো বলছে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদে ইয়েটস বা পাউন্ডের ভূমিকা বা পশ্চিমে এর গ্রহণযোগ্যতা, এগুলো প্রাচ্য সম্পর্কে পশ্চিমী ধারণাকে বেশ প্রভাবিত করেছিল। ঠিক, এটা শুধু একটা পুরস্কার জয় ছিল না, প্রাচ্য দর্শনের প্রতি পশ্চিমী দুনিয়ার আগ্রহ তৈরির ক্ষেত্রে একটা মাইল ফলকও ছিল। আর দ্বিতীয়টা হল ১৯১৯-এর নাইটহুড উপাধি ত্যাগ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এই সিদ্ধান্তটা, তার যে দৃঢ় নৈতিক অবস্থান, তার যে রাজনৈতিক সচেতনতা, সেটার প্রমাণ। তিনি তো শুধু স্রষ্টা নন, দেশের বিবেকের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তখন। একদম। ব্রিটিশ শাসনের অন্যায়ের বিরুদ্ধে কি জোরালো একটা বার্তা। এই ঘটনা অনেককে নাড়িয়ে দিয়েছিল। সূত্রগুলো বলছে জাতীয়তাবাদী আন্দোলনে এর একটা পরোক্ষ কিন্তু গভীর প্রভাব পড়েছিল।
এবার যদি তার দর্শনের দিকে তাকাই, বারবার ঘুরে ফিরে আসে মানবতাবাদের কথা। হ্যাঁ, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, এই বিশ্বাসটাই ছিল তার কেন্দ্রে। তিনি প্রাতিষ্ঠানিক ধর্মের চেয়ে মানুষের ভেতরের শক্তি, তার আত্ম-উপলব্ধি এগুলোকেই বড় করে দেখেছেন। প্রাচ্য আর পাশ্চাত্যের ভাবনাকে মিলিয়েছেন, কিন্তু নিজের ধারা বজায় রেখে। ঠিক, তার বিভিন্ন বক্তৃতা, চিঠিপত্র এগুলো দেখে বোঝা যায় তিনি সংকীর্ণ জাতীয়তাবাদের অনেক ঊর্ধ্বে উঠে একটা বিশ্ব মানবতার স্বপ্ন দেখতেন। 1941-এ তার চলে যাওয়াটা তো একটা যুগের শেষ, কিন্তু তার কাজ, তার চিন্তা এগুলো তো আজও রয়ে গেছে। রয়ে গেছে এবং প্রাসঙ্গিকও। রবীন্দ্রনাথ শুধু বাংলা বা ভারতের নন, তিনি সত্যিই বিশ্বের। তার কাজ আজও আমাদের অনেক কিছু শেখায়, পথ দেখায়। নিঃসন্দেহে। এই আলোচনা শেষে একটা প্রশ্ন যেন মনে ঘুরপাক খাচ্ছে। আজকের এই যে এত বিভেদ, এত দ্রুত বদলের সময়, এই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ওই সমন্বয়ের দর্শন, তার প্রকৃতি চেতনা, তার মানবতাবাদ এগুলো কি আমাদের নতুন করে কোনো দিশা দিতে পারে? এটা সত্যিই একটা বড় প্রশ্ন। হয়তো আমাদের সবারই এটা নিয়ে ভাবা উচিত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর এমন দারুণ দারুণ ভিডিও পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিন, নতুন ভিডিও নোটিফিকেশন যেন মিস না হয়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।